মানুষের মুখে মুখে শোনা যায় যে একটা দল ক্ষমতায় আসার আগেই মানুষ তাদের পতন চায়। মানুষ তো ক্ষমতায় যাওয়ার পরে পতন চায়। হেফাজত ইসলামের আমিরের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে এখন। আগে হেফাজত করেছে এই হেফাজত ইসলাম আওয়ামী লীগকে, আজকে নতুন করে তারা হেফাজত শুরু করেছে বিএনপিকে। আমার প্রশ্ন হচ্ছে যেই স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, আহত হয়েছিলেন, যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেটি আসলে গেল ১.৫ বছরে আপনার কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে? আমার মনে হচ্ছে যে বর্তমানে বোধহয় রমজান মাস চলে আসছে। তাদের মুখ থেকে এখন ইসলামের অমীয় বাণী, অমীয় সুধা তাদের মুখ থেকে বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, তাদেরকে ইসলামের পক্ষে কবুল করুক। তারা যেন ১২ মাস যেন টুপি মাথায় দিতে পারে। মধ্যপ্রাচ্যে অশান্তির সৃষ্টির জন্য প্রধান একটি বিস্ফোরণ নাম হচ্ছে গিয়ে ইসরায়েল। এই ইসরায়েল হচ্ছে গিয়া ওই মধ্যপ্রাচ্যের দিকে, আর আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে বিস্ফোরণ হচ্ছে গিয়া ভারত। কোনোভাবে ইসরায়েলের পক্ষে যাবে, ইসরায়েল কোনোভাবে উপকৃত হবে এমন কোনো কাজের সাথে যদি বর্তমান সরকারও কোনোভাবে জড়িয়ে পড়ে, ছাড় পাবে না। এখানে গণ আন্দোলন সৃষ্টি হবে, বিস্ফোরণ সৃষ্টি হবে, গণবিস্ফোরণ সৃষ্টি হবে। তাদের ভিতরে ইমানি চেতনাকে আরও মজবুতি দান করুন, তাদের ভিতরে মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর মতো হিম্মত তাদেরকে দান করুন, এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে যদি আমরা মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরাই গোটা বিশ্বে আমরাই নেতৃত্ব দেব, আমরাই কর্তৃত্ব চালাবো। কেননা মুসলমানদের ইতিহাস তো ১০০০ বছরের ইতিহাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা পেয়েছি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানকে। আহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আম আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সমসাময়িক বাংলাদেশের রাজনীতিক অবস্থা এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা বলব। আমরা শুরু করতে চাই অতি সম্প্রতি আপনার রাজনৈতিক দল আ জামায়াত ইসলামীর যে নির্বাচনী জোট, সেই জোটে যোগ দিয়েছে। আমার প্রশ্ন হলো যে হঠাৎ করে এই সময়টাতে যেহেতু নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি আছে, এই সময়ে আপনারা এই জোটে কেন যোগ দিলেন? আ সেটার ব্যাখ্যাটা জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি একটি গণতান্ত্রিক এবং ইসলামী মূল্যবোধে নয় শুধু, আমরা ওমরি সাম্যবাদী বিশ্বাসী একটি রাজনৈতিক দল। ধর্ম, কর্ম, সাম্যবাদ প্রতিষ্ঠাই হচ্ছে লেবার পার্টির উদ্দেশ্য। লেবার পার্টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৭৫ সালে শেখ মুজিব লেবার পার্টিকে নিষিদ্ধ করে। বাকশালের মধ্য দিয়ে নিষিদ্ধ হয়ে যায়। ৭৭ সালে আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করি। তো তখন থেকেই আমরা বিএনপির সাথে শেখ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুবাদে লেবার পার্টি পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পাওয়ায় আমরা তৎকালীন সময় থেকেই বিএনপির সাথে আমাদের একটা সখ্যতা এবং তাদের সাথে কাজ করার একটা ধারাবাহিকতা আমাদের রয়েছে। পাশাপাশি আমাদের তিক্ততাও রয়েছে, আমি বলবো। তো সেই সুবাদে আমরা সর্বশেষ বেগম খালেদা জিয়ার সাথে ২০০৬ সাল থেকে এবং সর্বশেষ ২০২৫ সাল পর্যন্ত বলবো, আমরা একবারে সক্রিয়ভাবে রাজপথে, পথে, প্রান্তরে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন সমস্ত কিছুর আমরা ভাগ নিয়েছি। আমরা বারবার বিএনপি থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেমন দুঃসময়ে যেমন ভূমিকা রেখেছি, তেমনিভাবে তাদের সুযোগ বা যখন মূল্যায়নের প্রশ্ন আসবে তখন তারা আমাদেরকে মূল্যায়ন করবে, দলকে মূল্যায়ন করবে। আপনি জানেন যে ত্রয়োদশ নির্বাচনের আগে তারেক রহমান সাহেব তখন লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি ২৫টি রাজনৈতিক দল, বিএনপির সাথে আমরা যারা আন্দোলন করেছি তাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে ২৩টি রাজনৈতিক দল ছিল অনিবন্ধিত আর ২টি রাজনৈতিক দল ছিল নিবন্ধিত। তার একটি হচ্ছে এলডিপি আর একটি বাংলাদেশ লেবার পার্টি। তো আমাদের যে প্রতিশ্রুতি ছিল তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা দেখলাম যখন নমিনেশনের প্রশ্ন আসছে তখন তারা তাদের বিভিন্ন ধরনের দুষ্ট মানুষগুলো বলে যে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে এই নমিনেশনগুলোকে দেওয়া হয়েছে।
এবং হয়তো তারেক রহমান দেশে ছিলেন না, তাকে ভুল বুঝিয়ে অথবা তার অবর্তমানে হতে পারে যে তারা এই কাজগুলো তারা করেছে। তো আমরা দেখলাম যে দীর্ঘ সময় আমাদের নেতাকর্মীরা এত ঝুঁকি নিয়ে, এবং আপনি জানেন যে আমি নিজে বিগত আওয়ামী লীগের সময় ৫ বার গ্রেপ্তার হয়েছি। আমি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়ে আমি প্রায় ৩১ দিন হাসপাতালে ছিলাম, এবং আমার পুরো শরীরটা সাদা। আমি যদি আমার আ আওয়ামী নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি। তো আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মামলা। বিএনপি জামাতের পরে সবচেয়ে বেশি মামলা হচ্ছে লেবার পার্টির নেতাকর্মীদের নামে। আমি আবার জোর গলায় বলছি। তো যখন মূল্যায়নের প্রশ্ন হলো, আমরা দেখলাম যে এই ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, আর ৫ তারিখের পরে তাদের চেহারাটা ক্রমশ পাল্টে যাচ্ছে। মাঝে, মাঝে মনে হলো যে আমরা আসলে কার বিরুদ্ধে আন্দোলন করেছি এই ১৭ বছর। একটা ঘটনা না বললে নয়, চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে বিএনপি একটি অনুষ্ঠান করেছিল। সেখানে দেখলাম যে ২০১৪ সালের বিনা ভোটের যে এমপি নাজমুল হক প্রধান, তিনি বক্তব্য দিচ্ছেন। আমি প্রকাশ্যে তারেক রহমানের সামনে তার প্রতিবাদ করেছি। আমরা কার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম? তো ক্রমশ যেই কারণগুলো আওয়ামী লীগের ভিতরে ছিল, একে, একে প্রত্যেকটা লক্ষণ, প্রত্যেকটা সিম্পটম বিএনপি নেতাকর্মীদের ভিতরে বিরাজ করছে। আজকে আপনি অবাক হবেন যে মানুষের মুখে, মুখে শোনা যায় যে একটা দল ক্ষমতায় আসার আগেই মানুষ তাদের পতন চায়। মানুষ তো ক্ষমতায় যাওয়ার পরে পতন চায়। আজকে সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগে পতন চায়। কারণ যেই মানুষগুলো দীর্ঘ ১৭ বছর বাড়িতে থাকতে পারেনি, তাদের আত্মীয়স্বজন এমনকি মা-বাবার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেনি। স্ত্রী পরিজন থেকে দূরে ছিল। এক এলাকার লোক আরেক এলাকায় গিয়ে বসবাস করছে। তারপরেও গ্রেপ্তার হয়েছে। নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর সমস্ত কিছু এই বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে। কিন্তু সেই নেতাকর্মীরা ৫ তারিখের পরে যার, যার এলাকায় গিয়ে সেই আওয়ামী লীগের যেই জায়গাগুলো থেকে চাঁদা নিত, তারা সেখান থেকে চাঁদা নিচ্ছে। বরঞ্চ পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। যে মানুষগুলোকে সাধারণ একজন স্কুল শিক্ষক, হয়তো সে আওয়ামী লীগের একটা প্রোগ্রামে গেছে, তাকে পণবন্দি করে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা করে তারা নিয়ে তারপর তাকে এলাকায় থাকার সুযোগ দিচ্ছে। এভাবে তারা চাঁদাবাজির মাত্রাটা মানে জ্যামিতিক হারে তারা বৃদ্ধি করেছে। আপনি আশ্চর্য হবেন যে অসংখ্য এলাকা আছে যে বিএনপি করে, কিন্তু সে যেই গ্রুপের বিএনপি করত, সেই গ্রুপ আজকে নমিনেশন পায়নি। কিন্তু যিনি পেয়েছেন তার লোকজনকে বকরা দিয়ে, চাঁদা দিয়ে তারপর এলাকায় থাকতে হচ্ছে। এই মানুষগুলো ১৭ বছরে যেমন নিগৃহীত ছিল, আজকে বিএনপি আ রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেও তারা নিগৃহীত। তো এই বিষয়গুলো আমাদেরকে পীড়া দিয়েছে। আমরা মনে করি যে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই ফ্যাসিবাদের যাদের সাথে লড়াই করেছি, তারাই আজকে ক্রমশ ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারণে এই ট্র্যাকে আমাদের থাকার কোনো সুযোগ নেই। কারণ আমরা কখনো লেবার পার্টির ইতিহাসটা ভিন্ন। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার নেতা মাওলানা আব্দুল মতিন, আমি আগে বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা জাতীয়তাবাদী ফ্রন্টে ছিলাম। তখন মাওলানা মতিনকে মন্ত্রিত্ব দেওয়ার কথা বলেছিলেন, এবং বঙ্গভবন থেকে তাকে বলা হয়েছিল যে আপনি প্রস্তুত হন, আপনি শপথ নিবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাওলানা মতিন আর মন্ত্রিত্ব পাননি। ঠিক একইভাবে আমরা ২০ বছর বিএনপির সাথে আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন সমস্ত কিছুর অংশ নিয়েছি। কিন্তু যখন তাদের আসন বণ্টনের প্রশ্ন আসছে, তখন আর আমরা সেখানে নেই। এবং এই বিএনপি আসন বণ্টন শুরু করেছে শেখ পরিবার দিয়ে। একথা আমি বারবার বলছি। আপনি দেখেছেন যে সর্বপ্রথম এই যে ববি হাজ্জাজ, যিনি ২০২৪ সালের এই বিএনপির জোটে আসছে, তাকে দিয়ে শুরু করেছে। আন্দালিব রহমান পার্থ ১৮ সালে নির্বাচনের পরে ঘোষণা দিয়ে তারপরে এই বিএনপি জোট ছেড়ে গিয়েছে। এরপরে জমিয়াতে ওলামা ইসলামের কথা কি বলবো? আজকে জমিয়াতে ওলামা ইসলাম, বিএনপির কিছু টুপি দরকার, টুপিওয়ালা দরকার, পাঞ্জাবিওয়ালা দরকার, পাগড়িওয়ালা দরকার। এজন্য জামাতের ফটোকপি হিসাবে মানুষ তো আসলে জামাতকে আর কে জমিয়ত তা বুঝে না। মানুষ বুঝে টুপিওয়ালা মানেই জামাত। এটা কিন্তু মানুষ বুঝে। তো যার কারণে তাদের কিছু টুপিওয়ালা দরকার। এজন্য জমিয়তকে তারা হায়ার করেছে। এই জমিয়ত ৫ তারিখে ৫ই মের এই শাপলা চত্বরে গণহত্যার পরে তারা কিন্তু বিএনপি থেকে দূরে সরে গিয়েছে। আমি এই আজকে যে জমিয়তের যে মহাসচিব, তিনি জেলখানা থেকে বের হওয়ার পরে আমি তাকে
আমার এলাকাতেই তার মাদ্রাসা। আমি তাকে ফোন দিয়েছিলাম যে, ভাই আপনি এত জুলুমের পরে আপনি বের হয়েছেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব এবং আপনাকে ফুল দিয়া একটু শুভেচ্ছা জানালে আমার আত্মাটা একটু শান্তি পাবে। তো তিনি বললেন, ভাই এই সময় আমার সাথে দেখা করেন না, আমরা একটু দূরে আছি, বিপদে আছি, আমরা কোনো কর্মকাণ্ডে যেতে পারি না। আর আজকে আমরা আরেকটা জিনিস না বললে নয়, হেফাজত ইসলামের আমিরের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে এখন। তিনি আজকে আগে হেফাজত করেছে এই হেফাজত ইসলাম আওয়ামী লীগকে, আজকে নতুন করে তারা হেফাজত শুরু করেছে বিএনপিকে। হেফাজত ইসলামের হেফাজত তারা করছে না, আজকে তাদেরকে শুধুমাত্র জামাত ইসলামীকে ঠেকানোর জন্য। যখন দেখলাম যে জামাত ইসলামী হয়ে গেছে এখন বড় একটা তাদের ইস্যু, জমিয়াতে হেফাজত ইসলামের আমিরের প্রধান বয়ানই হচ্ছে জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাতকে ভোট দেওয়া হারাম হবে। কোথায় হারাম হবে? আপনি বিএনপিকে ভোট দিলে জায়েজ হবে, আর জামাতের লোকজনকে ভোট দিলে হারাম হয়ে যাবে। এই সমস্ত মাসলা মূলত এটা তো স্বার্থের শ্রেণী মহলে তারা তারা আটকে পড়েছে। আমি মনে করি আলেম ওলামাদেরকে তাদের নিজেদের ইমেজ, তাদের নিজেদের অবস্থান, তাদের নিজেদের যেই স্বকীয়তা, এটা থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। তো এজন্যই আমরা বিএনপি জামাতের সাথে আসছি। আজকে বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের সময়, বৈষম্যহীন একটি বাংলাদেশ, সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী সামনে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে আপনি জানেন যে আমাদের একজন নেতার খুব দরকার। আজকে আমাদের যেই বিভিন্ন এম্বাসি থেকে জামাতের সাথে কথা বলে, বিএনপির সাথে কথা বলে, কিন্তু একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে একজন নেতা কিন্তু আমাদের খুবই অভাব ছিল। কিন্তু ৫ তারিখের পরে আল্লাহর কাছে শুকরিয়া যে ক্রমান্বয়ে আমরা যেভাবে ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে যেতে দেখেছি, আমাদের জামাতের সাথে যাওয়ার পিছনে অন্যতম কারণ এটা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে বলতে চাই যে অর্থাৎ যদি বলি যে আপনি আপনার দল বিএনপির কাছে প্রতারিত হয়েই মূলত জামাত জোটে এসেছেন। বিষয়টা কিভাবে আপনি বলবেন? আমি প্রতারণাটা আমি বলব না, আমি বলব যে তারা প্রতিশ্রুতির ভঙ্গ করেছে। আপনি জানেন যে ২০১২ সালে সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার জীবন থেকে ২০টা বছর বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে আমি যদি আজকে এই জায়গা না থেকে স্বতন্ত্র একটা জায়গায় থাকতাম, তাহলে আমাকে আজকে কোনো মানুষ বিএনপির যেই ট্যাগটা আছে, এই ট্যাগটা আমি পেতাম না। এবং আমি যদি এই যে আপনি আসেন ঐক্যমত্য কমিশনে জামিয়া থাকার কারণে আমি আজকে রাজনীতিতে অনেক ক্ষতিগ্রস্ত। আমি ঐক্যমত্য কমিশন শুরু হওয়ার ১ম দিন ২-৩টা প্রশ্নে বক্তব্য দিয়েছি এবং সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিয়েছি বিএনপি ধারার। তো আমাকে বিএনপির গুলশান অফিস থেকে ডাকা হলো এবং নজরুল ইসলাম খান, যিনি আমাদের সমন্বয়কারী ছিলেন, তিনি আমাদেরকে বললেন যে আমাদেরকে এক সুরে কথা বলতে হবে। ওই দিন থেকে আমি কথা বলা বন্ধ হলো, শুধুমাত্র আমি বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। কিন্তু আমি যেদিনে কথা বললাম, তখন আমাকে সালাউদ্দিন সাহেব বলল যে লেবার পার্টির বারবার দড়ি ছুটে যায়। তার মানে আমি তাদের যেই ধারাবাহিকতায় কথা আমি বলছি না। কিন্তু আবার এই বিএনপির সাথে মাত্র ৩-৪টা গ্রুপ ছিল। আজকে তো বিএনপির নমিনেশন দেওয়ার লোকের অভাব নাই। কই ছিল তারা? এই ঐক্যমত্য কমিশনে আমি ভূমিকা রেখেছি। কিন্তু আজকে আমরা কিন্তু এই জামাত জোটে আমি যদি আরো আগে আসতাম, আমি তাহলে কমপক্ষে নিশ্চয়ই ৫টি আসন আমি এখান থেকে অ্যাভেল করতে পারতাম। এখন আমার জামাতের জোটে এমন একটা সময় এসেছি, তখন কোনো নিন্দুকের কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আমি জামাত জোটে কোনো আসনের জন্য আসি নাই। আমি আসছি দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোট। এবং আধিপত্যবাদ, আজকে ভারত যে আমাদের আষ্টে-পৃষ্ঠে যে জড়িয়ে আছে, বাংলাদেশে কর্তৃত্ববাদী যে রাজনৈতিক যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন এবং আমাদের সাংস্কৃতিক আগ্রাসন, সমস্ত আগ্রাসী শক্তিকে যদি মোকাবেলা করতে হয়, এই জাতিকে শক্তভাবে জামাত ইসলামের পাশে দাঁড়াতে হবে। এই পরিবর্তনটা বিগত ৫৪ বছরের কাঙ্ক্ষিত পরিবর্তন। আগামী ১২ তারিখে যে নির্বাচন, আমি এটাকে নির্বাচন বলি না, এটাকে বলি যে আমাদের আন্দোলনের সফলতার দিন হবে ওইটি। আমরা দীর্ঘ যেই ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই লড়াইয়ের পরীক্ষার দিন হবে আগামী ১২ তারিখ। আমরা যদি আবারও সেই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায়, তাদের পাশে যদি আমরা থাকি, তাহলে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা যদি আবারও সেই গতানুগতিক যারা আজকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে, তারা ক্ষমতায় থাকার সময় তো ৪ বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিভাবে দুর্নীতি করবে? আজকে তারা দেখছেন যে তাদের অসংখ্য প্রার্থী, তারা ঋণ খেলাপি, তারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে
তারপর তারা নিজেদেরকে খেলাপি হিসেবে তারা উপস্থাপন করেছে, রাষ্ট্রের টাকা তারা মেরে দিয়েছে। তারা তো যদি আবার এমপি হয়, তাহলে তো বাংলাদেশের অর্থ আওয়ামী লীগ যেভাবে বিদেশে পাচার করেছে তারাও পাচার করবে। কিন্তু এই সুযোগটা তো এই নির্বাচন কমিশন করে দিয়েছে কেন? এই নির্বাচন কমিশন তো আমরা এই জন্য বলি যে এই নির্বাচন কমিশন অনেকগুলো পদক্ষেপে তারা প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নয়। তারা একটা দলের কাছে বন্দী হয়ে যাচ্ছে, তারা একটা গোষ্ঠীর কাছে তারা আত্মসমর্পণ করতে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। আমরা এখানে নির্বাচন তো হাসিনাও করেছে, আমরা তো হাসিনা মার্কা নির্বাচন চাই না। আমরা এখানে 14 সালের নির্বাচন চাই না, আমরা 24 সালের মতো নির্বাচন চাই না, আমরা 18 সালের মতো দিনের ভোট রাতের নির্বাচন চাই না। এই জন্য নির্বাচন কমিশনের মাথায় থাকা উচিত। আমি মোস্তাফিজুর রহমান ইরান এই 5 তারিখের পরে নির্বাচন কমিশন ঘেরাও করেছিলাম এবং এই আউয়াল কমিশনকে সামনের দরজা দিয়ে বের হতে দেই নাই। অনেক সবার জানা আছে। এবং এই নির্বাচন কমিশন যদি কোনোভাবে এই একটা দলকে যদি সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা চালায়, তারও কিন্তু রক্ষা হবে না। আপনি চমৎকার করে বলেছেন। কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেটি হচ্ছে নিশ্চয়ই আপনার দল থেকে অনেককেই নমিনেশন দেয়া হয়েছে। আমরা সেই সংখ্যাটা জানতে চাইবো এবং যারা আনারস মার্কা প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় নমিনেশন নিয়েছেন এবং আমরা আমরা জেনেছি অনেক জায়গায় তারা নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যেহেতু ১০ দলীয় জোটে যোগ দিয়েছেন, এখানে সমীকরণটা কি হবে? যে আপনার প্রার্থীরা কি প্রত্যাহার করবে, আ ও ১০ দলীয় জোটের আ প্রার্থীদেরকে সমর্থন জানাবে? বিষয়টা আসলে কি হবে যদি একটু বলতেন? ধন্যবাদ। কতজনকে আপনারা দিয়েছেন নমিনেশন? হ্যাঁ, ধন্যবাদ। ১১ দলীয় জোটে আমরা এমন একটা সময় এসেছি যখন আমাদের প্রার্থী প্রত্যাহারের সময় ছিল না বা আমাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো সময়ও আমরা এই জোটে অংশ নেইনি। আমাদের প্রার্থীরা নির্বাচন করছেন এটা জেনেই আমরা আমাদের এই ১১ দলীয় জোটে আমরা সম্পৃক্ত হয়েছি। তো আমাদের প্রার্থীদের পাশাপাশি আমরা দেখেছি যে এই ১১ দলীয় জোটেরও বিভিন্ন আসনে একাধিক প্রার্থী, জোটের একাধিক দলের প্রার্থী রয়েছে। আমি মনে করি না এজন্য কোনো সমস্যা হবে এবং আমরা এটা আস্তে, আস্তে আমাদের যেই জোট এবং আমাদের দলের সাথে আমরা আলোচনা করে আমরা এটার একটা সমাধান, সুন্দর একটা সমাধান। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আগামী ১২ তারিখে এখানে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিকে ক্ষমতায়ন করতে হবে। এজন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা ছাড় দেব। এটার জন্য অনেক সময় রয়েছে। আমরা ইনশাল্লাহ কাজ করব। কিন্তু আপনারা যাদেরকে প্রার্থীদের দিয়েছেন তারা কি এটা আ সহজে মেনে নিবে? আমরা তো জোটের কাছে আমাদের যারা যোগ্য আছেন, আমরা তাদের যেই জায়গাগুলোতে তারা ভালো করবেন না, আমরা সেই জায়গাগুলো আমাদের তাদের বলব। আমরা ইতিমধ্যে বলেছি যে ঢাকার ১০ আসনে আমাদের প্রার্থী ভালো অবস্থা। আমরা বলেছি যে আমাদের ঢাকা ১৬ আসনে সেখানে বিএনপির সাথে আমাদের আনারস মার্কা নিয়ে যিনি প্রার্থী আছেন তিনি খুব ভালো অবস্থায় আছেন। এখন জোটের স্বার্থে এবং প্রার্থী আমাদের তো মেইনলি হচ্ছে যে যিনি পাশ করে আসতে পারবেন। এখানে তো কোনো দলের প্রার্থী থাকতে হবে এরকম বিষয়টা না হওয়াটাই সঠিক হবে। যিনি পাশ করে আসতে পারবেন, যার হওয়ার সামর্থ্য আছে তাকেই আশা করি সমর্থন দেবে। আ আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে একটু কথা বলতে চাই। আ সেই গণঅভ্যুত্থানে আপনি আপনার দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আপনি আহত হয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যেই স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, আহত হয়েছিলেন, যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেটি আসলে গেল ১.৫ বছরে আপনার কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে? সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে এই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের যেই সিডর বলবো আমি এটাকে। একটা সিডরের পরে যেমন বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্ন আসছে, ঠিক তেমনিভাবে দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ আমাদের সমস্ত যেই সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গাগুলোকে ক্ষতবিক্ষত করেছে। সেই জায়গাগুলো আমাদের মেরামতের জন্য অনেক সময়ের দরকার। আমি মনে করি না যে ১.৫ বছর এটার জন্য যথেষ্ট সময়। এজন্য আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে। এজন্য অনেক রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন রয়েছে, যেগুলো করা অভিজ্ঞতার প্রশ্ন একটা বড় বিষয়। আমি বারবার বলেছি যে এই সরকারের যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একবার উপদেষ্টা পরিষদ পর্যন্ত, তাদের মেক্সিমামেরই কোনো অভিজ্ঞতা নেই এবং প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। বাট তার অভিজ্ঞতাটার ক্ষেত্রে কিন্তু তাকে যথেষ্ট তিনি পিছিয়ে আছেন। এজন্য এই উপদেষ্টা পরিষদ শতভাগ সফল হওয়ার কোনো কারণ নাই এবং আমি ব্যক্তিগতভাবে লেবার পার্টি তা প্রত্যাশাও করে না।
তারপরেও যে ঐক্যমত্য কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশনে প্রায় ১ বছরের বেশি সময় আমি কাজ করার সুযোগ পেয়েছি। আইন প্রণয়নের ক্ষেত্রে সেখানে আমার মতামত দেওয়া, সেখানে বক্তব্য দেওয়া, সেখানে আমাদের সুপারিশ করা এবং আপনি এই কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ অত্যন্ত ভালো মানুষ এবং তিনি তার মেধা, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র মেরামতের জন্য তিনি খুব পরিশ্রম করেছেন এবং তার একটা কার্যকর একটা আমরা এই যে ১২ তারিখে যে নির্বাচন গণভোটের এই বিষয়টা। গণভোটে আমরা হায়ের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। আমরা মনে করি যে এই হা জয়যুক্ত হওয়া মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিজয়ী করা। হাকে জয়যুক্ত করা মানে হচ্ছে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বাংলাদেশে স্বৈরাচার বলেন, এখানে একনায়কতন্ত্র বলেন, এখানে কোনো প্রকার কোনো শক্তির একক আধিপত্য এখানে চলবে না। এজন্য দেশবাসীকে উচিত যে আমরা এই যে ১.৫ বছর যে এই সরকারের যে কার্যক্রম এটাকে প্রাতিষ্ঠানিক বা এটাকে আইনি রূপ দেওয়ার জন্য আমাদের এই হ্যাকে জয়যুক্ত করতে হবে। পাশাপাশি আমি মনে করি এই হ্যাকে যেমন জয়যুক্ত করা জরুরি, তেমনি প্রতীক হিসাবে আজকে এই আমাদের ১১ দলীয় জোটের যেই প্রতীকগুলো রয়েছে, পাশাপাশি আমি আনারসকেও বলব, আমার আনারসের যারা যোগ্য প্রার্থী, তাদেরকেও ভোট দিয়ে সংসদে পাঠান। আমরা আপনাদেরকে সংসদে দেশ, জাতি এবং মানবতার যেই জায়গাগুলোকে আমরা স্পর্শ করব। আম অতি সম্প্রতি আপনি বেশ কয়েকটি বক্তৃতায় বলেছেন, আ যদি আমি স্পষ্ট করে বলি, বিএনপির সাম্প্রতিক সময়ের বা গেল ১.৫ বছরের যে ভূমিকা, সেটি নিয়ে আপনি বলেছেন যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। আসলে এমনটি মনে হবার কারণ কি? আপনি এর অনেকগুলো কারণ রয়েছে। আপনি প্রথমত যদি আসি যে আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর এখানে একটা বিভক্তির রাজনীতি তৈরি করেছিল। যেটা একটা সবচেয়ে বড় একটা এলিমেন্ট। মানে ভাগ, ভাগ করে দেওয়া। জাতিকে বি আ দ্বিখণ্ডিত না, খণ্ড, খণ্ড করা। আজকে মনে করেন যেই আ মুক্তিযুদ্ধের চেতনার নামে এই একই সময়ে যাদেরকে সাথে নিয়ে দীর্ঘ ৩০ বছর এখন নির্বাচনে ৭১ ইস্যুটা চলে এসেছে। হ্যাঁ, ৭১ ইস্যু আসছে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এতে কোনো সন্দেহ নেই। বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, তার যে আত্মত্যাগ, তার আপসহীনতা এটাকে আমরা শ্রদ্ধা করি। এবং তারেক রহমান সাহেবও দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তিনি এখানে অনেকের সম্পর্কে জানতেন না। কিন্তু তিনি দেশে আসার পরে তার সর্বপ্রথম যেই বক্তব্য তিনি সঠিক করেননি। তারেক রহমান সাহেবের তার যেই তার পরিবারের যে আত্মত্যাগ এটাকে যেমন আমরা শ্রদ্ধা জানাই, তেমনি তিনি সিলেটের মাটিতে ১ম তিনি যেই বক্তব্য দিয়ে শুরু করেছেন, বিভক্তির রাজনীতি শুরু করেছেন। তিনি সেখানে আমাদেরকে ইসের ধর্ম আমাদেরকে কে জান্নাতের টিকিট কে বিক্রি করছে? কোথায়? কার কাছে টিকিট বিক্রি করছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শরীফের ভিতর উল্লেখ করেছেন। আমি জান্নাতের বিনিময়ে তোমাদেরকে আমি তোমরা ইসের আমলে সালে করবে, তোমরা ভালো কাজ করবে। জান্নাতের বিনিময়ে তো বলেছেন। এখন আগামী সরকারে যারা যাবেন, তারা যদি গিয়ে অন্যায় করেন আর আমার ভোট যদি তার পক্ষে যায়, এজন্য আমি গুনাহগার হব না? অবশ্যই, অবশ্যই। তো আজকে যারা এই জান্নাতের টিকিটের নামে যারা অপব্যাখ্যা করছে, তারা সরাসরিভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি একজন মাওলানা হিসেবে বলছি। আমি কামেল পাশ একজন মাওলানা। কিন্তু আজকে যারা আমার মনে হচ্ছে যে বর্তমানে বোধহয় রমজান মাস চলে আসছে। কারণটা হচ্ছে অ্যা যেভাবে আমাদের যারা কখনো নামাজ পড়তেন না, কখনো টুপি পড়তেন না, পাঞ্জাবি পড়তেন না, কখনো ইসলাম তারা বিদ্বেষীও এবং অনেকে। ইসলাম বিদ্বেষী ছিলেন, তাদের মুখ থেকে এখন ইসলামের অমেয় বাণী, অমেয় সুধা তাদের মুখ থেকে বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক। তাদেরকে ইসলামের পক্ষে কবুল করুক। তারা যেন ১২ মাস যেন টুপি মাথায় দিতে পারে। তারা যেন ১২ মাস যেমন পাঞ্জাবি, তারা যেন পাগড়ি ধরতে পারে। এজন্য দোয়া করি। এবং বিএনপি তো অলরেডি মনে হয় যেন ইসলামিক দলই হয়ে যাচ্ছে। তারা এই ফখরুল ইসলাম আলমগীরই বলেছে যে জামাতের সাথে আমাদের কোনো আদর্শিক কোনো মিল নাই। তার মানে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। কিন্তু এখন তারা বলছে তারা গেলে শরিয়া আইন করবে না, তারা ইসলামের পক্ষের শক্তি এবং তারাই হচ্ছে ইসলামের প্রধান শক্তি। এই শব্দগুলো কেন বিক্রি হচ্ছে? তার মানে তারা বুঝতে পেরেছে যে এখানে ৯০ ভাগ মুসলমানের রাষ্ট্রে মানুষের ভিতরে একটা আবেগ, একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে যে এখানে আগামী নির্বাচনে ইসলামিস্টরা ভালো করবে। এখন তারা ইসলামিস্ট সাজার চেষ্টা করেছে। আমি বলব যে সাজার দরকার নাই। সাজার দরকার নাই। বিগত ১৫ মাসে বা এই ১.৫ বছরে আওয়ামী লীগ যে জায়গাগুলো থেকে চাঁদা নিত,
তারা সেই জায়গাগুলো থেকে চাঁদা নিছে। তাদের এক নেতা বলেছে যে, "এটা তো আমাদের দোষ না। তারা চইলা গেছে, এখন কি করব? এখানের চাঁদা নিতে হবে না? এটা আমরা নিচ্ছি।" তো এরকম করে আপনি মনে করেন আওয়ামী লীগ যেই ভাঙা ঢোল, মুক্তিযুদ্ধের চেতনা। আরে ভাই জুলাইয়ের তুমি এই যে বোর্ডের অনেকে, বিএনপির অনেক শীর্ষ নেতারা, স্থায়ী কমিটির মেম্বাররা বলেছে যে, "আমরা দায়ে পড়ে তারপরে হ্যাঁ এর পক্ষে বলছি।" আমাদেরকে জোর করে হ্যাঁ এর পক্ষে নেওয়া হয়েছে। তার মানে তারা এই রাষ্ট্র সংস্কার চায় না। তারা চায় না যে এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বাস্তবায়িত হোক। একটা বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা চায় না। তারা সেই মানদাতার আমলে আওয়ামী লীগ যেভাবে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তির নামে যে আলাদা মানুষকে বিভক্ত করেছে, এইজন্য জামাত ইসলামীর এই দিকটা আমার ভালো লেগেছে। তারা বলেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, কোনো বিভক্তি নয়। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই এবং এটা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, শুধুমাত্র চেতনা বিক্রি করা না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার একটা বাংলাদেশ। ঠিক তেমনিভাবে আপনি আসেন ২০২৪ সালে, এই ২৪ সালের আন্দোলনে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, আমাদের ছাত্র মিশনের নেতা নাঈম শাহাদাত বরণ করেছে। তাদের রক্তের ঋণ হচ্ছে গিয়া আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করা। আমাদের রক্তের ঋণ হচ্ছে গিয়া এই হাকে জয়যুক্ত করা। আমাদের রক্তের ঋণ হচ্ছে গিয়া আগামী নির্বাচনে যারা পাশ করবে তারা সংসদে গিয়ে এই যে আমাদের যেই জুলাই সনদের যেই উল্লেখ রয়েছে যে ১০ বছরের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এগুলো তারা চায় না। এটাই তো প্রমাণ হচ্ছে তাদের বক্তব্যে। আজকে তারা কিছু অংশ বলছে হায়ের পক্ষে, কিছু বলছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, কিন্তু বলছে যে আমরা নায়ে ভোট দেব। কর্নেল অলি আহমেদ খুব সুন্দর একটা কথা বলেছে যে যদি জামাত ইসলামের পক্ষে যারা আছে তারা সবাই হায়ের পক্ষে বলছে, এজন্য হয়তো বিএনপির নেতারা, বিএনপির নেতাকর্মীরা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এখন যদি এই পক্ষ যদি গোসল করে, হয়তো আরেক পক্ষ তারা গোসল করা বন্ধ করে দিবে। কেননা জামাত করতেছে এজন্য। এজন্য আমি বলব যে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ। ১২ তারিখের পরে আমাদের এই সবাইকে একই ভূখণ্ডে থাকতে হবে। আমরা কোনো বিভক্তি চাই না। আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই। আমাদের এখানে বিএনপি থাকবে, লেবার পার্টি থাকবে, জামাত ইসলামী থাকবে, সবাই থাকবে আমরা। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তাদেরকে সেই রূপে দেখতে চাই। আমরা চাই না যে বাংলাদেশের যারা ব্যবসা-বাণিজ্য, আপনি বলেন তো গোস্তের দাম, গরুর মাংসের দাম ছিল ৮০০ টাকা। এটা ৬৫০ টাকায় আসছিল। কিন্তু আজকে কিন্তু আবার সেই ৭৫০ টাকা চলে আসছে। আজকে বলেন তো রাস্তার চাঁদাবাজি যদি বন্ধ হয়, আমার দৃঢ় বিশ্বাস ৪৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা সম্ভব। কিন্তু কেন হচ্ছে না? তার মানে চাঁদাবাজি বন্ধ হয় নাই। আওয়ামী লীগ গেছে আরেক জায়গায় তারা। আপনি আব্দুল্লাহপুর বলি আমি এই কারণে যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আপনি আসেন যাত্রাবাড়ি বা সাইনবোর্ড থেকে শুরু করে বা চিটাগাং রোড থেকে শুরু করে গাবতলী পর্যন্ত রাস্তার দুপাশে যত রাজনৈতিক দলের অফিস ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের, এই অফিসগুলো কি নাই? সব অফিস আছে। কিন্তু সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে। আমরা এই সাইনবোর্ড চেঞ্জের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করি নাই। আমরা তো বিএনপির কাছ থেকে কোনো বেতন নেই নাই। ১৭ বছর যে আন্দোলন করেছি, তারা কর্মসূচি দিয়েছে, আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। কেন? আওয়ামী লীগ এই দখলদারিত্ব করেছে, আমরা এই দখলদারিত্ব চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মানুষের মামলা বাণিজ্য থাকবে না, মানুষের কোনো ভয়ভীতি থাকবে না, নির্বিঘ্নে চলবে। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। কিন্তু সেই বাংলাদেশটার জন্য আমরা ১১ দল, আমরা কমিটমেন্ট, জাতির সামনে আমরা অঙ্গীকার করেছি। আমি লেবার পার্টি, আমিও যদি কোনো দায়িত্ব পাই, আমি বলেছি যে আমি নির্বাচনের যখন প্রস্তুতি নিয়েছি, আমি বলেছি যে আমি যদি এমপি হতে পারি, আমি সরকারি প্লট নেব না। সরকারের শুল্কমুক্ত গাড়ি নেব না। জামাত ইসলামের লোকজনও তো একই, এমপিরা একই অঙ্গীকার করেছে। তো এটা হবে আমাদের সেবার একটা জায়গা। এটা আমাদের কোনো শাসক হিসাবে না। আমরা সেবক হিসাবে আমরা জনগণের কাছে যেতে চাই। না, আপনি খুবই চমৎকার করে গুছিয়ে বলেছেন। আপনার একটি বক্তব্য অতি সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে আপনি বলেছেন, বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই দেশে একজন ইমাম খোমেনির খুবই প্রয়োজন এবং এটিও বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তার মধ্যে ইমাম খোমেনির একটা আ রূপ দেখতে পাচ্ছেন আপনি। আ আমাদের বাংলাদেশে অনেক তরুণ সমাজ আসলে ইমাম খোমেনিকে সেভাবে করে হয়তো জানেন না।
যদি আপনি একটু স্পষ্ট করে তাদের উদ্দেশ্যে ইমাম খোমেনি নিয়ে একটু বলতেন যে আসলে তিনি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? ধন্যবাদ। আপনি জানেন যে ইরানের বিপ্লবের আগে ১৯৭৯ সালের বিপ্লবের আগে সেখানে শাহের আ রাজত্ব শাসনামল ছিল। ছিল, রাজত্ব ছিল। এবং সেখানের যে অবস্থা বাংলাদেশে যে ১৭ বছর আমরা যেই আওয়ামী দুঃশাসনের দুঃশাসনের মধ্যে জাতাকলে যেমন ছিলাম, এটা একটা আ ভারতের একটা করদ রাজ্য। একটা করদ রাজ্য ছিল বাংলাদেশ। ভারত শাসিত একটা অঞ্চল বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি ৫ তারিখে। ঠিক তেমনিভাবে ১৯৭৯ সালের আগে আম আমরা সেই উম আর ইরানের শাহের যেই অত্যাচার, নির্যাতন, দুঃশাসন এবং তাদের যেই সরকারের বিরুদ্ধে যারা মতাদর্শী ছিল তাদেরকে যেভাবে নিধন করেছিলেন, তাদেরকে যে নির্যাতন, নিপীড়ন করেছিলেন, সেখান থেকে এই আল্লামা আ ইমাম খোমেনি নেতৃত্বে বিপ্লব হয়েছিল। তো সেই বিপ্লবটাকে আমি বলেছি একটা আদর্শিক জায়গা থেকে বলেছি। আমি বাংলাদেশে নতুন করে কোনো মানে ঐরকম বিপ্লবের কথা আমি বলিনি। আমি এখানে বুঝাতে চেয়েছি যে আমাদের একজন নেতার দরকার। যেই নেতা ইনসাফের রাজনীতি করবেন, যিনি মানবতার কথা বলবেন। আপনি ৫ তারিখের আগের শফিকুর রহমান আর ৫ তারিখের পরের শফিকুর রহমানকে আমি অনেক ব্যবধান দেখতে পাচ্ছি। আমরা একই সাথে তো আন্দোলন সংগ্রাম করেছি ডাক্তার শফিকুর রহমানের সাথে বিএনপির সহ। কিন্তু এই ৫ তারিখের পরে তার ভিতরের যেই তার যেই চেতনাবোধ, তার বক্তব্য, তার দৃঢ় নেতৃত্ব এবং তার যেই দূরদর্শিতা এবং তিনি যেভাবে সবাইকে নিয়ে কাজ করার যেই একটা নতুন একটা মানুষকে উচ্ছ্বাসিত করেছেন, মানুষকে যে উদ্বেলিত করেছেন, এটার সাথে তুলনা করা যায় সেই ইমাম রুহুল্লাহ খোমেনির সাথে। যিনি গোটা ইরানীদেরকে ঐক্যবদ্ধ করে একটা নতুন সমাজ দিয়েছিলেন, যেখানে এখনো গোটা বিশ্বের ভিতরে যদি আপনি যেই কয়টা রাষ্ট্রে ইসলামের মিটমিট করে জ্বলছে, যেখানে সুশাসন, ইসলাম এবং মানুষের ভিতরে যে ন্যায় ভিত্তিক যে একটা সমাজ ব্যবস্থা যেখানে আছে, যেখানে ইসলামিক কালচার যেখানে আছে। আমার নামের পিছনে ইরান আছে আপনি জানেন যে আমার পরিবার একটা ইসলামিস্ট পরিবার এবং আমার জন্মের অনেক পরেই তো ইরানের হয়েছে, বিপ্লব হয়েছে। কিন্তু পরেতে আমার নামের সাথে ইরানটা যুক্ত হয়ে হয়ে গেছে। বা আমাকে ইরান নামেই আরকি সেখান থেকে ডাকা শুরু। তো আমি মনে করি আমি গর্বিত এবং আমি খুব ভাগ্যবান যে এমন একটা রাষ্ট্রের নাম আমি নিজেও বহন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। আমি মনে করি যে ইরান একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে এটা ইমাম রুহুল্লাহ খোমেনির মাধ্যমে। এবং আজকে এখনো কিন্তু সেই বাতিটা জ্বলছে। বাংলাদেশেও আমরা একটা ন্যায়ের সমাজ চাই। এজন্য আমাদের এই ইমাম খোমেনির মতো একজন দৃঢ়চেতা নেতা, যিনি ঐক্যবদ্ধ করতে পারবেন, সবাইকে নিয়ে কাজ করতে পারবেন এবং তার একটা শক্তিশালী তার মা মা নেতৃত্বের মধ্য দিয়ে এদেশের মানুষ একটা নতুন সমাজ পাবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না। ঠিক তেমনই একজন নেতা হচ্ছে এই ডাক্তার শফিকুর রহমান। আপনি দেখবেন প্রতিদিন তিনি বক্তব্য দিচ্ছেন। কোনো বক্তব্যের সাথে তার কোনো বক্তব্য মিল নেই। নতুন, নতুন শব্দ, নতুন, নতুন কথা, নতুন, নতুন মানুষকে যে আবেদনময়ী করা, মানুষকে যে জাগিয়ে তোলা এবং তার বক্তব্যে আক্রমণাত্মক কোনো এবং ধরনের তিনি প্রতিকূল কাউকে সমালোচনা। আক্রমণ করে কথা বলেন না। এই দিকগুলো আমার কাছে খুব ভালো লাগে। এজন্যই আমি কম্পেয়ার করেছি যে বাংলাদেশে একজন ইমাম খোমেনির খুবই দরকার ছিল। বাংলাদেশ একজন আমাদের সেই মাহাথির মোহাম্মদ যে ভালো কাজগুলো করেছেন এবং গোটা মালয়েশিয়াকে একটা আধুনিক মালয়েশিয়া করেছেন। এবং বাংলাদেশে আপনি আরেকজন মানুষের সাথে এই ডাক্তার শফিকুর রহমানকে তুলনা করা যাবে। তা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী কিন্তু তিনি মানুষকে জাগিয়ে তুলেছিলেন যে বৈষম্যের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমাদের মহামানব যারা ছিলেন তারা তো আর বেঁচে থাকবেন না, এটা মানুষ মরণশীল। কিন্তু আগামীর যে বাংলাদেশ শোষণমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি এই জাতিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং ডাক্তার শফিকুর রহমানকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারব। না, আপনি খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমরা এই ইমাম খোমেনি কিংবা ইরান এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যু। আম আমরা ইমাম খোমেনি কিংবা ইরান এই রাষ্ট্রটা আসলে দীর্ঘদিন ধরে আ আ স্ট্রাগল করছে। এক প্রকার আপনি জানেন গেল বছর ১২ দিনের একটা যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে। এবং এই সময়টাতে মানে
ইরানে একটা যুদ্ধ রব আছে। আপনি জানেন যে আমেরিকা কিন্তু ইরানে হামলার যে একটা হুমকি দিয়ে রেখেছে এবং ইরানও কিন্তু প্রস্তুতি রেখেছে যে যেকোনো মুহূর্তে যদি তারা হামলা হয়, সেক্ষেত্রে গেলবারের মতো তারাও আ তা এই হামলা প্রতিরোধ করার মতো তারাও ব্যবস্থা নিয়ে রেখেছে। সবকিছু মিলিয়ে ইরান একটা কঠিন সংকটের মধ্যে গেছে এবং কিছুদিন আগেও ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে, ব্যাপক আনরেস্ট কন্ডিশন ছিল। যেটা বলা হয় যে ইসরায়েল কিংবা আমেরিকার প্রত্যক্ষ মদদেই এই ঘটনাগুলো ঘটেছিল। সামগ্রিকভাবে আপনি এই বিষয়টাকে যদি একটু বিশ্লেষণ করতেন যে ইরানের সামগ্রিক পরিস্থিতি কিংবা যে যুদ্ধের যে একটা দামামা বাজছে সে বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে ধন্যবাদ। বলতেন। মধ্যপ্রাচ্যে অশান্তির সৃষ্টির জন্য প্রধান একটি বিস্ফোরণ নাম হচ্ছে গিয়ে ইসরাইল। এই ইসরাইল হচ্ছে গিয়া ওই মধ্যপ্রাচ্যের দিকে, আর আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে বিস্ফোরা হচ্ছে গিয়া ভারত। তো আজকে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করেছে, বিশেষ করে ইরানে যে দীর্ঘ ১২ দিন যাবৎ একটা যুদ্ধাংশী যে একটা অবস্থা আমরা দেখেছি। অনেকেই মনে করেছিল যে ইরান তারা বোধহয় পরাজিত হয়েছে। তো ইরানে যারা আছেন তারা তো আমাদের সেই ভাই। আমি মনে করি যে আমরা যারা মুসলমান, আমাদের গোটা দুনিয়ার যেখানে মুসলমানরা নির্যাতিত হবে, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিবাদ মুখর হতে হবে। তো আমরা সেই জায়গা থেকে দেখলাম যে আল্লাহর অসীম মেহেরবানিতে তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে যে অপপ্রচার ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষেধাগার, বিভিন্ন ধরনের চক্রান্ত ছিল এবং হামলা করার মতো একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু তাদের ইমানি শক্তিটা এত বেশি প্রখর, তারা সমস্ত আবাল, বৃদ্ধ, বনিতা এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই রাজপথে নেমে এসেছে সেই জাতীয় সংকটকালে। আলহামদুলিল্লাহ তারা কিছুটা হলেও তারা সেখান থেকে রক্ষা পেয়েছে। আমরা বিশ্বাস করি যে ইরান আবার ঘুরে দাঁড়িয়ে এবং তাদের এই যে তাদের মনোবল তাদেরকে শক্তি জুগিয়েছে এবং তারা এই মনোবল নিয়ে তারা বেঁচে থাকবে। তবে আজকে যে সংকট, তাদের উপরে যে নিষেধাজ্ঞা, তাদের দিকে একঘরে করার জন্য যেই কাজগুলো, এখানে আমাদের যেই ইসলামিক যেই রাষ্ট্রগুলো, মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, তাদের ভুলগুলো ভাঙতে শুরু করেছে। আমরা জানতাম যে আগে আমাদের ইরানি ভাইদেরকে মক্কা শরীফে হজ উমরাতেও তাদেরকে বাধাগ্রস্ত করা হতো। সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু সরে এসেছে। আমি আশা করব যে আমাদের মুসলিম বিশ্বকে বুঝতে হবে যে এখানে আমাদের প্রধান শত্রু হচ্ছে ইসরাইল। এই ইসরাইল এখানে আমাদের ভিতরে বিভেদ, আমাদের ভিতরে এখানে গ্রুপিং, আমাদের ভিতরে বিভিন্নভাবে চক্রান্ত করে তারা ফায়দা লুটছে। এজন্য যেই আরব বিশ্বকে নতুন করে তাদের একটা নতুন জাতিসংঘ করা উচিত। কারণ এই যে বর্তমান জাতিসংঘ আছে, এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা হয় না। আর আমেরিকা তো আসলে আমেরিকা হচ্ছে একটা হাতির মতো। আমেরিকার মাহুত হচ্ছে গিয়া ইসরাইল। এই আমেরিকা যেভাবে করছে এটা শুধুমাত্র ওই ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য করছে এবং ট্রাম্প সাহেব তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি এই কাজগুলো করে বেড়াচ্ছেন। তো আমরা আশা করব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি সুন্দরভাবে যদি ইরানের পাশে দাঁড়ায়, তাদের নিজেদের ভিতরে যে ভুল, যে সমস্ত নিজেদের ভিতরে যেই সমস্ত বিষয়গুলো আছে ইন্টারনাল, এগুলোকে ভুলে গিয়ে একটা বড় একটা বৃহৎ স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, এখানে যে ইসলাম ফোবিয়া, এক একটা ইসলামী রাষ্ট্রকে কিন্তু এক এক করে তারপরে কিন্তু তারা এই সাদ্দামের মতো একটা কণ্ঠকে কিভাবে তারা একবারে নিঃশেষ করে দিয়েছে। ঠিক একইভাবে আজকে আমি খুব দুঃখ লাগে। আমি ইয়াতে সৌদি আরবে যখন ওমরার জন্য গিয়েছি, সেখানে আমাদের কাবা শরীফের পাশে একটা বিরাট একটা বিলবোর্ড, সেখানে লেখা মন্দিরা, একটা অ্যাড। এটা হচ্ছে একটা এটিএম কার্ডের একটা অ্যাড। মন্দিরের নামেই মন্দিরা। এখন এটা আমার হৃদয়কে আঘাত করেছে। তো আমি আশা করব যে আমাদের এই মুসলিম ভাইরা, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের যে প্রধান শক্তি আরব হচ্ছে গিয়া সৌদি আরব। এই সৌদি আরবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে ঈমানি চেতনাকে আরো মজবুতি দান করুন। তাদের ভিতরে মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর মতো হিম্মত তাদেরকে দান করুন এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে, যদি আমরা মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরাই গোটা বিশ্বে আমরাই নেতৃত্ব দেব, আমরাই কর্তৃত্ব চালাবো। কেননা মুসলমানদের ইতিহাসটা হাজার বছরের ইতিহাস। আপনি সেই মুসলমানদের হারানো, সেই আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের মুসলিম উম্মার ঐক্যের কোনো বিকল্প নেই এবং এর জন্য আমাদের তুরস্ক যেই ভূমিকা রাখছে, আমাদের ইরান যেইভাবে ভূমিকা রাখছে,
আমাদের আরও যে মালয়েশিয়া, এই দেশগুলোকে আমাদের আরও বেশি শক্তিশালী ভূমিকা আমরা প্রত্যাশা করি। না, নিশ্চয়ই খুবই ভালো করে বলেছেন। তবে একটা বিষয় হচ্ছে অনেকেই মনে করেন যে আপনি জানেন যে ইরান বিশেষ করে গাজা উপত্যকার যে সংকট আছে, এই সংকট নিরসনে সবসময় সোচ্চার ছিল। আ এবং বিভিন্ন অ গোষ্ঠীকে তারা সহায়তা করেছে আ ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। অনেকেই মনে করেন যে আসলে এই গাজা উপত্যকাকে রক্ষা করার জন্য যে ইরানের যে ভূমিকা, এই ভূমিকার কারণেই আমেরিকা কিংবা ইসরায়েলের আ দৃষ্টি আসলে ইরানে পড়েছে। আ অন্যদিকে আমরা দেখি যে আরব বিশ্বের অন্য দেশগুলো কিন্তু আ সেভাবে করে গাজা উপত্যকা রক্ষায় বা গাজায় যে নৃশংসতা চালানো হয়েছিল, সে ব্যাপারে সোচ্চার না। কখনো, কখনো দেখা গেছে পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তাও করেছে কিছু আরব দেশ। তো আপনি কি মনে করেন যে আসলে সত্যি, সত্যিই হচ্ছে এই গাজা উপত্যকা রক্ষা বা গাজা উপত্যকার স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য ইরানের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণেই কি আসলে আম আ এই বড় দেশগুলোর আমেরিকা কিংবা ইসরায়েলের লক্ষ্যে পরিণত হয়েছে ইরান? অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না যে ইমানের যে মজবুতি ইরানীদের, এবং তাদের সর্বপ্রথম ছিল যে আমাদের গাজার ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মুসলিম ভাইদেরকে মুসলিম ভাইদেরকে যেভাবে আমাদের আল আকসা, আমাদের প্রথম কিবলাকে যারা আ সেই কি বলে কুক্ষিগত করে কক্ষিগত করে রেখেছে। সেখানে আমাদের যাওয়া আসার ক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে তারপরে সেখানে সিজদারত অবস্থায় তাদেরকে হত্যা করা হচ্ছে। এই বিষয়গুলো কোনোভাবে ইরানিয়ানরা কোনোভাবে মেনে নিতে পারেনি। এজন্য সেখানে তাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, তাদের পাশে থাকা, তাদের সেবা দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। এই কাজগুলো করার কারণেই তো যে বললাম যে আজকে যেই পুরা মধ্যপ্রাচ্যের যেই বিস্ফোরা নামক যেই নাম ইসরাইল, আহমেদিনেজাদ একটা কথা বলেছিলেন। আহমেদিনেজাদ বলেছিলেন যে মানচিত্র থেকে ইরেজার দিয়ে ইসরায়েলকে মুছে ফেলব। তো এই যে তাদের যেই ইমানের শক্তিটা দৃঢ়চেতা। কত বড় দৃঢ়তা থাকলে এই কথাটা বলতে পারে যে তারা একটা আল্লাহর রব্বুল আলামিন তো লানত দিয়েছে ইসরায়েলীদের জন্য। আমরা তো এটা তো আমাদের কোরআনের ভিতরেই আমরা পেয়েছি যে তারা একটা অভিশপ্ত একটা জাতি, তারা একটা পথভ্রষ্ট জাতি, এবং তারা সবসময় কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থানটা ছিল এবং এখনো তাদের আছে। তো আমি মনে করি যে এই ইরানিয়ানদের এই যে ভূমিকাটা, এটাই হচ্ছে তাদের উপরে যেই আজকে যে হামলা, তাদের উপরে যে ষড়যন্ত্র এবং ইরানিয়ানদেরকে ক্ষমতাচ্যুত করার যেই, এবং সেখানে তো আরও অনেক শক্তি আছে। এই যে শাহের কথা বললাম, এই শাহ তো আজকে বসে আছে এই কারজাই হওয়ার জন্য, হাসিনার মতো একটা গোলাম হওয়ার জন্য বসে আছে। এবং আমরা শুনেছিলাম যে ১২ দিনের যুদ্ধের ভিতরে যে শাহ নাকি ইরানে ডাকও দিয়েছিল। আ আ চলে যাবেন এবং সেখানে গিয়ে তিনি শপথ নিবেন। তার মানে এরকম কিছু মির্জাফর সব কালে সব দেশে ছিল এবং ইরানেও আছে, এবং ইরানিয়ান ভাইদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো শক্তিশালীভাবে তাদেরকে এই সংকট মোকাবেলা করার জন্য তৌফিক দান করে। আমরা একটু ফিলিস্তিন ইস্যুতে একটু ছোট্ট করে কথা বলতে চাই। ফিলিস্তিনে আপনি জানেন যে গাজা উপত্যকায় গেল ২ বছর ধরে যে ইসরায়েলের আসলে বর্বরতা চলেছে, যেকোনো সভ্যতার মানে এটা হার মানাবে। আ গেল কিছুদিন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর আছে। আপনি জানেন যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের। কিন্তু এই যুদ্ধবিরতি সত্ত্বেও অ আন্তর্জাতিক যুদ্ধবিরতি যত আইন-কানুন আছে, এইসব আইন-কানুন লঙ্ঘন করে তারা আ প্রায় সময়ই আবার হামলা চালাচ্ছে গাজা উপত্যকায়। আ বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে তারা তো কোনো প্রকার আইনের প্রতি তোয়াক্কা করে না। আমরা দেখেছি যে একবারে খুব পুরো দস্তুরভাবে যখন হামলাগুলো হলো, পরে আবার যখন এইটা চুক্তি হলো যে যুদ্ধবিরতি, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা নিজেরাই একটা ইস্যু তৈরি করে ওই ইস্যুর এগেইনস্টে তারা আবার বোম্বিং শুরু করেছে। তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে গাজাকে তাদের দখল করা এবং টোটাল বাইতুল আকসাকে তাদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে নেওয়া, নিয়ন্ত্রণে নেওয়া। তো এজন্য তারা কোনো রীতিনীতি মানছেন না। তারা একটা টোটালে গায়ের জোর তারা দিয়ে তারপরে এখানে তাদের কাছে কোনো আইন, আদালত, তাদের কোনো আন্তর্জাতিক রীতিনীতি এগুলো তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। এটা অবশ্যই আজকে যদি আমাদের টোটাল মুসলিম উম্মাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এবং তারা তো সেখানে পরবাসী, তারা সেখানে তো পরগাছা। ওই জায়গা তো ইসরায়েল যেখানে অবস্থান করে আছে, এটা ওই তাদের জায়গা তো তাদের না। কখনো তারা উদ্বস্ত হিসাবে তারা এসে সেখানে আজকে তারা দখলদার হিসাবে এখন তারা টোটাল ভূমি, যারা সেখানে ভূমিপুত্র, যারা সেখানের
আদিবাসী যারা যেখানে আদি নিবাস যাদের পৈতৃক যাদের ঠিকানা তাদেরকে উচ্ছেদ করতে চায়। এটা গোটা দুনিয়াতে তারা একটা সংবিধান তাদের যেই মানুষের যে মৌলিক মানবাধিকার সমস্ত কিছু লঙ্ঘন করেছে। এবং আমি খুব ভালো লেগেছিল যে আপনি জানেন যে যখন খুব ক্রাইসিস মুভমেন্ট সেই সময় কিছু তাদের জন্য খাবার কিছু ঔষধ নিয়ে তারপরে কয়েকটি জাহাজ আমি নামটা ভুলে গেছি হ্যাঁ সমুদ্রটিলা সেখানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের শহীদুল ভাই গিয়েছিলেন। তো এই যে মানবিক যে উদ্যোগগুলো এই মানবিক উদ্যোগগুলোর ভিতরেও আমরা দেখেছি যে সেখানে কিভাবে তাদেরকে আক্রমণ করেছে তাদেরকে কিভাবে সেই শহীদুল আলম থেকে শুরু করে মানবতাবাদী মানুষগুলোকে মানবাধিকার কর্মীদেরকে তারা তুলে নিয়ে গিয়েছিল, জিম্মি করেছিল। তাদের কাছে মানবাধিকার বলতে কিছু নাই, তাদের কাছে যে দখলদারিত্ব হচ্ছে প্রধান, তাদের কাছে যে কর্তৃত্ব হচ্ছে প্রধান এবং তাদের যে আধিপত্য বিস্তারটা এটাই হচ্ছে গিয়া ইসরায়েলিদের প্রধান উদ্দেশ্য। গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি পরিষদ গঠন করেছেন। গাজা উপত্যকায় শান্তি ফেরাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আমার কাছে মনে হচ্ছে যে এই যে তার যে উদ্যোগটা এটা গাজা দখল করার একটা উদ্যোগ হবে। কারণ তিনি মূলত তার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে গিয়া ইসরায়েল। ইসরায়েলের তাদেরকে সহায়তার জন্য তিনি এই উদ্যোগটা নিয়েছেন। এটা সাময়িকভাবে দেখতে এবং শুনতে খুব ভালো শোনালেও এটার পরিণতিটা শেষ পরিসমাপ্তিটা খুবই ভয়ঙ্কর হবে বলে আমি মনে করি। একটা দুঃখজনক ঘটনা। এটা বাংলাদেশের অনেক মানুষই মনে করেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টা দেখেছি। আমরা যেটা বিষয়ে কথা বলছিলাম যে গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যেই শান্তি পরিষদ গঠন করছেন, গাজায় যেই বাহিনী পাঠানো হবে, সে বাহিনীর মধ্যে বাংলাদেশ থেকেও আ বাহিনী পাঠানোর একটা আগ্রহের কথা জানানো হয়েছে। আপনি জানেন যে অতি সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন খলিলুর রহমান, তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন। যেখানে আমরা ইসরায়েলকে আসলে স্বীকৃতি দেইনি রাষ্ট্রীয়ভাবে, সেখানে ইসরায়েল যেখানে গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে, মার্কিন বাহিনী যেখানে শান্তি পরিষদ গঠনে সৈন্য পাঠানোর কথা বলছে, সেখানে বাংলাদেশ সেখানে সৈন্য পাঠাবে। বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? বিষয়টাকে পর্যালোচনা করা উচিত, কেননা এখন তো হাসিনা নেই। এখন যেই শক্তিটা আছেন তারা আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক শক্তি বা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদেরই একটা অংশ। তাদেরকে চিন্তা ভাবনা করে তারপর সেই পদক্ষেপ নিতে হবে। কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ অনুভূতি এটার সাথে জড়িত। এবং আমাদের প্রথম কিবলা এবং তার সেই গাজা এই বিষয়গুলো আমাদের জন্য কলিজার স্পর্শ করার জিনিস। এগুলো তারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা এই শান্তি মিশনে পাঠানোর জন্য আমি পক্ষে, বাট এই শান্তি মিশন আমার দেশের মানুষের কতটুকু চিন্তার জায়গায় অবস্থান করছে এটাকে বুঝতে হবে। আমরা তো বলি না যে কঙ্গোতে শান্তি মিশনে আমাদের কাউকে পাঠানো যাবে না। আমরা কেন বলছি যে গাজাতে পাঠানো যাবে না? গাজাতে শান্তির নামে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে মুসলিম রাষ্ট্র হিসাবে সেখানে আমরা ফিলিস্তিনিদের একটা পক্ষের শক্তি হিসাবে এবং আমাদের তো আসলে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আপনি জানেন যে আমাদের যেই পাসপোর্টে উল্লেখ ছিল যে অ্যাকসেপ্ট ইসরায়েল, শুধুমাত্র একটা রাষ্ট্র ছাড়া। কিন্তু হাসিনা কিন্তু তা করেছে। এটা এখন সঠিক এটা উড্ড করা হয়েছে কিনা আমি জানি না। তবে কোনোভাবে ইসরায়েলের পক্ষে যাবে, ইসরায়েল কোনোভাবে উপকৃত হবে, এমন কোনো কাজের সাথে যদি বর্তমান সরকারও কোনোভাবে জড়িয়ে পড়ে, ছাড় পাবে না। এখানে গণ আন্দোলন সৃষ্টি হবে, বিস্ফোরণ সৃষ্টি হবে, গণবিস্ফোরণ সৃষ্টি হবে। না, আপনি যথার্থ কথা বলেছেন। হয়তো সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই বিষয়টি বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে আছি। আমি শেষ করতে চাই একটা বিষয় নিয়ে। সেটি হচ্ছে আপনি দেখবেন যে সারা পৃথিবীতেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি চীন বলেন, আ আপনি গাজা উপত্যকা বলেন, আপনি সিরিয়া বলেন, ইয়েমেন, অনেক জায়গাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। অন্যদিকে আমরা দেখি সারা পৃথিবীতে প্রায় ২০০ কোটির বেশি আ মুসলমান আছে। আ আমরা ইতিহাস যদি দেখি, আ পৃথিবীতে বড় কোনো সংকট সৃষ্টিতে মুসলমানরা কিন্তু আগ বাড়িয়ে সংকট সৃষ্টি করেন নাই। অর্থাৎ কোথাও যুদ্ধ করা, কোথাও বোম্বিং করা, কোথায় অন্যায় অবিচার করা, এইগুলো কোনো মুসলমানরা আগ বাড়িয়ে কখনো শুরু করেননি। অন্যদিকে আমরা দেখি যে আ ইহুদি, খ্রিস্টান,
হিন্দু সবাই হচ্ছে এই মুসলমানদের আ মুসলমানদেরকে নিধন করার জন্য বা মুসলমানদেরকে চাপিয়ে রাখার জন্য একাট্টা হয়ে যায়। এটার মূল কারণ কি এবং আসলে এর প্রতিকারটা কি হতে পারে? ধন্যবাদ। আ কায়েমি স্বার্থবাদীরা বা আধিপত্যবাদীরা সবসময় তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের কায়েমি স্বার্থকে পুনরুদ্ধারের জন্য, উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাতে তারা গ্রুপিং, তাদের জন্য বিভক্তি, তাদের সুবিধামতো গোষ্ঠী সৃষ্টি করা, তাদের সহায়তা দেওয়া, দালাল শক্তি তৈরি করা, এগুলো তারা করছে। তো এর বাইরে এই ইসরায়েলের নেতৃত্বে এবং আমেরিকা সম্মুখে পড়ে, মানে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পিছনের প্রধান শক্তি হচ্ছে গিয়ে ইসরায়েল। যত কূটকৌশল আছে সব হচ্ছে এই যে ইসরায়েল। তো যার কারণে তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে এক জায়গাতে একভাবে সংকট সুবিধা তৈরি দিয়ে করে রাখে। সংকট তৈরি করে তাদের উপরে খড়গ হস্ত করে তারা তাদেরকে বিভক্তি করে রেখেছে। তো যার কারণে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারে না। একটা দেশ একটা সংকটে নিজেরাই ঘুরপাক খাচ্ছে। যে বৃহৎ স্বার্থে যে কোনো একটা উদ্যোগ নেবে তা পারছে না। যখনই মোটামুটিভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই আপনি দেখেছেন যে ইরানিরা কিন্তু টোটাল বিশ্বে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার জায়গাতে আসছে। বা এর আগেও কিন্তু এবারের আগেও কিন্তু একবার কুয়ের চেষ্টা করা হয়েছে ক্ষমতা থেকে ২০২২ হটানোর সালে। চেষ্টা ২২ সালে। তো তারা যখন মোটামুটিভাবে একটু ঐক্যবদ্ধ হয় তখনই তাদের উপরে একটা নতুন করে একটা চাপিয়ে দেওয়া ওই শাহেদের মতো বা হাসিনার মতো একটা গোষ্ঠীকে তারা সেখানে ঢুকানোর জন্য চেষ্টা করে। তখন আবার এই শক্তিটাকে নিবৃত করার জন্য নিজেদের ভিতরে আবার ব্যস্ত থাকতে হয়। তো ঠিক একইভাবে আজকে বাংলাদেশটাকে আমি টেনে আনবো। বাংলাদেশে আপনি দেখবেন যে এখানে যদি আমি ২০ কোটি মুসলমান ধরি, ২০ কোটি মুসলমানদের ভিতরে আপনি দেখবেন যে দেওয়ানবাগী একটা শক্তি মনে করে। তারা কিন্তু ইসলামের অনেক বিতর্কিত তাদের ভিতরে আছে। তাদেরকে একটা পরিসরের ভিতরে শুধু খানকা কেন্দ্রিক তাদেরকে রাখা হয়েছে। আপনি যাবেন মাইজভান্ডারি, তাদেরকে ঢোল তবলার ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আপনি যাবেন রাজারবাগী, এরকম কুতুববাগী, এরকম বিভিন্ন বাগে তাদেরকে বিভক্ত করে ইসলামের যে মূল স্পিরিট, যে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করেছে। শুধুমাত্র মসজিদের যেই মেম্বার, নামাজের মধ্যে সীমাবদ্ধ না আসলে। না, আপনি নামাজ যেমন আপনি ইসলাম তো সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, অসহায়, নির্যাতিত মানুষের জন্য ইসলাম। আল্লাহ রাসূলের পাশে যারা দাঁড়িয়েছিলেন সমাজের সবচেয়ে যে নিগৃহীত মানুষগুলো, নিষ্পেষিত মানুষগুলো, মজলুম মানুষগুলো তারা দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমাদের ইসলাম হয়েছে খানকা কেন্দ্রিক, ইসলাম হয়েছে মাজার কেন্দ্রিক, ইসলাম হয়েছে নির্দিষ্ট একটা গণ্ডির, একটা টুপির কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক। আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলোকে অতিক্রম করতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। তাহলেই আমরা মুসলমানরা নেতৃত্ব দিতে পারবো। আমরা আমাদের যেই মুসলিম উম্মার যে হারানো যে ঐতিহ্য আমরা ফিরে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। ইরান রেডিওর কর্তৃপক্ষের ধন্যবাদ। যারা শুনছেন এবং শুনবেন তাদের সবাইকে লেবার পার্টির পক্ষ থেকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি আমাদের অনুষ্ঠান। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, নিশ্চয়ই আপনার মতামত জানাবেন কমেন্ট করে। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।